আমি মিলন মাহমুদ তোমাদের সাথে আজকে আলোচনা করব মূলত এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, প্রথম অধ্যায়ে মূলত আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা কে কী আবিষ্কার করেছেন না করেছেন এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো পদার্থবিজ্ঞানের জনক যদি বলি, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে মূলত আইনস্টাইন। আর এর আগে মূলত পদার্থবিজ্ঞানের সর্বপ্রথম যে বিষয়টা জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং এই জ্যোতির্বিজ্ঞানই মূলত সায়েন্সের বা পদার্থবিজ্ঞানের প্রথম দিকের গবেষণার অংশ ছিল। ওকে, তো পদার্থবিজ্ঞান আসলে মূলত বিজ্ঞানের মৌলিক বা প্রাচীনতম শাখা বলা হয়। এর উপর ভিত্তি করে মূলত তোমার পদার্থের সাথে কানেক্টেড হচ্ছে রসায়ন, তারপর হচ্ছে বায়োলজি, রসায়নের উপর ভিত্তি করে এসেছে বায়োলজি। ওকে, তো এই গবেষণার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছিলেন নিউটন এবং নিউটন কি বলা হয় পদার্থবিজ্ঞানের জনক। তবে আধুনিক পদার্থবিজ্ঞানে এসে অনেক বেশি অবদান রেখেছেন আইনস্টাইন, তাই আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় আইনস্টাইনকে। তো যাই হোক, আর গ্যালিলিওকে বলা হয় বিজ্ঞানের জনক। ওকে, তো গ্যালিলিও মূলত কোপার্নিকাসের যে মতবাদ ছিল সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরছে, সেই বিষয়টাকে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এস্টাবলিশ করেছিলেন, এই জন্য গ্যালিলিওকে বলা হয় বিজ্ঞানের জনক। তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের আবিষ্কার নিয়ে। মূলত তোমরা রিডিং পড়লে বুঝতে পারবা। তাছাড়া এই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দুইজন বাঙালি বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। নাম্বার 1 হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। তো তোমরা বোস আইনস্টাইন নামে একটা তত্ত্ব শুনে থাকবে। তো কোয়ান্টাম ফিজিক্সের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোয়ান্টাম পরিসংখ্যানের অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে মূলত এই ম্যাথগুলো পাওয়া যায়। এই বিষয়ে সম্পূর্ণ দারুণ সমাধান করে দেখিয়েছিলেন আমাদের বোস। ওকে, তো সত্যেন্দ্রনাথ বোস। তো এই পরিসংখ্যান করে তিনি মূলত সমাধান করে কিছু ম্যাথ ছিল অনেক জটিল, যা কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে সমাধান করা অনেক টাফ ছিল ওই সময়, বা সমাধান হয়নি। তিনি এই কোয়ান্টাম ফিজিক্সের সমাধানগুলো করে আইনস্টাইনের কাছে পাঠিয়েছিলেন। তখন আইনস্টাইন এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এটাকে এস্টাবলিশ করে দিয়েছেন। দেন বোস আইনস্টাইন নামে একটা নাম জুড়ে যায় আর কি আইনস্টাইনের সাথে, তার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে বোস আইনস্টাইন নামে একটা সেমিনারও করা হয়, ফিজিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সেখানে। তো একটা গুরুত্বপূর্ণ কণা আছে, তো সেই কণাকে বোসন কণা নামে অভিহিত করা হয় তার সম্মানে। ওকে, তাছাড়া আরও একজন বাঙালি পদার্থবিজ্ঞানী তোমরা পড়েছো অবশ্য, জগদীশ চন্দ্র বসু। তিনি তোমরা পড়েছিলা যে গাছেরও প্রাণ আছে, এটা আবিষ্কার করেছেন। পাশাপাশি তিনি পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আজকে মোবাইলের মাধ্যমে কথা বলি, ওয়্যারলেস সিস্টেমে, এই যে রেডিও তারের মাধ্যমে দূর দূরান্তে বার্তা প্রেরণের এই প্রসঙ্গ, এটা মূলত জগদীশ চন্দ্র বসুরই আবিষ্কার ছিল। তিনি মূলত এই বিষয়টা এস্টাবলিশ করেছিলেন। ওকে, সো পদার্থবিজ্ঞান এবং তোমার উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে, তো বায়োলজির ক্ষেত্রে ওনার গুরুত্ব আসলে অপরিসীম, জগদীশ চন্দ্র বসুর। সো চলো আজকে আমরা শিখবো। এর পরবর্তীতে আমরা বিজ্ঞানের ফিজিক্সের গুরুত্বপূর্ণ বিষয়ে যেহেতু আমরা যেতে চাই, প্রথমে আলোচনা করতে হবে আমাকে রাশি। তো রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, লিখে ফেলবা, যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। রাশি দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার, মৌলিক রাশি এবং যৌগিক বা লব্ধ রাশি। তো মৌলিক মানে আমরা জানি যা কিছু স্বাধীন, অর্থাৎ মৌলিক রাশি মানে হচ্ছে অন্য কোনো রাশির উপর তার নির্ভর করতে হবে না, সে একক স্বাধীন। সো লিখে রাখো, যেসব রাশি স্বাধীন বা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তারাই হচ্ছে মৌলিক রাশি। আর যেসব রাশি থেকে একাধিক রাশি তৈরি হয় বা একাধিক রাশি পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক বা লব্ধ রাশি। লিখে ফেলো। ওকে, তো মৌলিক রাশি আমাকে জানতে হবে। মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। আমার সাথে সাথে বলো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ। আর বিদ্যুৎ যদি আসে আমি অবশ্যই আলো পাবো, আলোক ঔজ্জ্বল্য এবং তড়িৎ। আলোক ঔজ্জ্বল্যের পরে হচ্ছে পদার্থের পরিমাণ। সো আমি লিখে দিচ্ছি, চলো। এই মৌলিক রাশিগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৌলিক রাশি আমাকে জানতে হবে। পাশাপাশি যৌগিক রাশি হচ্ছে, যেমন আমরা যদি বলি দ্রুতি। ওকে, আমি এটা একটা উদাহরণ দিয়ে রাখি আগে। যৌগিক রাশি হচ্ছে দ্রুতি। ওকে, দ্রুতি হচ্ছে তোমার দূরত্ব বাই সময়। ওকে, অর্থাৎ একটা গাড়ি মনে করো কিছুটা সময়ে, সাপোজ 1 ঘন্টায় সে কত কিলোমিটার গেল, বা 1 সেকেন্ডে কত মিটার গেল, এটা কি বলা হয়? দ্রুতি। ওকে, যেমন তুমি সাইকেল চালাচ্ছ, 5 সেকেন্ডে তোমার সাইকেলটা 20 মিটার পথ অতিক্রম করলো, তাহলে তোমার দ্রুতি কত? তোমার দ্রুতি হচ্ছে 20 মিটার ভাগ 5 সেকেন্ড, মানে 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে তোমার সাইকেলটা কত মিটার যায়? 5 মিটার যায়। এটাই হচ্ছে দ্রুতি। আর দ্রুতিকে ভাঙলে যেহেতু একাধিক রাশি পাওয়া যায়, তাই দ্রুতি লব্ধ রাশি বা যৌগিক রাশি। দেখো, লব্ধ মানে লাভ করা। ওকে, এটা মনে রাখতে পারো। তো যেহেতু তোমাকে যদি বলে দ্রুতি কেন যৌগিক রাশি, তুমি বলবা দ্রুতি অর্থ হচ্ছে দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। অর্থাৎ
বস্তু একক সময়ে অর্থাৎ বস্তু সময়ের সাথে যে পথ অতিক্রম করে, বা বলতে পারে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি। কি বলবো? একক সময়ে মানে 1 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি। যেহেতু দ্রুতিকে ভাঙলে দূরত্ব এবং সময় পাওয়া যায়, অথবা দ্রুতি হলো দূরত্ব ও সময়ের অনুপাত, তাই দ্রুতি হলো একটা যৌগিক রাশি। আর মৌলিক রাশি হচ্ছে কি 7টা মৌলিক রাশি, যা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। তো নাম্বার 1, তো আমি মৌলিক রাশিগুলো এখন লিখছি। দেখো, মৌলিক রাশিগুলোর পাশাপাশি আমাকে তাদের এককটা ভালো করে মাথায় রাখতে হবে এবং কিছু কিছু রাশির মাত্রা আমাকে ভালো করে মনে রাখতে হবে। সো নাম্বার 1 যদি আমি লিখি, সেটা হচ্ছে দৈর্ঘ্য। ওকে, তোমরা আমার সাথে সাথে লেখো দৈর্ঘ্য। এই পাশে লেখো তাদের এককগুলো, লেখো একক, আর এখানে লেখো মাত্রা। মাত্রা কি আমি বলছি? তো দৈর্ঘ্যের একক হচ্ছে আমরা জানি মিটার। কি জানি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এটাকে এম দিয়ে প্রকাশ করবে। আর মাত্রা হচ্ছে কি? মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের ইংলিশ কি বলতো? লেন্থ, তাই না? তাহলে লেন্থের এল মানে প্রতীক, সূচক বলা হয় আর কি। যে কোনো রাশিতে যেই ইংলিশ যে টার্ম দিয়ে প্রকাশ করবা কোনো রাশিকে, সেই রাশির প্রথম লেটার সূচকটা হচ্ছে তোমার মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থ। এখন আসো, ফিজিক্সে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা দূরত্ব সমস্ত ডিস্টেন্সকেই আমরা লেন্থ বলবো। কি বলবো? লেন্থ। আমরা দৈর্ঘ্যের মাত্রা বলবো এল, প্রস্থের মাত্রাও এল, উচ্চতার মাত্রাও এল, দূরত্বের মাত্রা এল, সরণের মাত্রা এল, সমস্ত ডিস্টেন্সের মাত্রা হচ্ছে এল, সোজা কথা। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য জানলাম। নাম্বার 2, দৈর্ঘ্য। ভর, ভরের একক হচ্ছে কি? কিলোগ্রাম। তোমরা জানো ভরের একক কি? কিলোগ্রাম। ওকে, আর ভরের মাত্রা হচ্ছে, ভর ইংলিশ দিয়ে তোমরা, তাই এটাকে এম দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? এম দিয়ে প্রকাশ করব। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যাব নাম্বার 3, দৈর্ঘ্য, ভর। এরপরে গেল সময়ে আসো। সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর সময় ইংলিশ হচ্ছে টাইম, এই জন্য টি দিয়ে প্রকাশ করব। ওকে, নাম্বার 4, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা একক হচ্ছে আমরা জানি কেলভিন। একক কি? কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, তবে স্বীকৃত হচ্ছে কেলভিন। আমরা সবসময় কেলভিনে নেওয়ার চেষ্টা করব। আর মাত্রা হচ্ছে টি, টেম্পারেচার। তাপমাত্রা ইংলিশ কি? টেম্পারেচার। মাত্রা কি? টি। ওকে, আমাদের এই প্রধান 4টা রাশি খুব ভালো করে মনে রাখতেই হবে। এই 4টার একক এবং মাত্রা ভোলা যাবে না। ওকে, নাম্বার 5 হচ্ছে, আচ্ছা আমি এটা অন্য কালার দিয়ে লিখছি। তো এই 4টা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, এই 4টা ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 5 হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটা আমি বাংলায় লিখছি, তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো এটা। অ্যাম্পিয়ারকে প্রকাশ করবো আমরা এ দিয়ে, অ্যাম্পিয়ার মানে এ। ওকে, আর এখানে মাত্রা আমার না জানলেও চলবে। নাম্বার 6, বিদ্যুৎ প্রবাহের পরে এখন দেখো তো, বিদ্যুৎ মানে হচ্ছে কি? বিদ্যুৎ আসলে আমি অবশ্যই আলো পাবো, আলোক ঔজ্জ্বল্য। ওকে, বা আলোক ঔজ্জ্বল্য না বলে আমরা বলতে পারি দীপন তীব্রতা। ওকে, তো এটা আমরা বলতে পারি, এটা আসলে তুমি মনে রাখতে পারো, বিদ্যুৎ আসলে আলো পাবো, তাই বিদ্যুৎ প্রবাহ আলোক ঔজ্জ্বল্য। ওকে, বিদ্যুৎ প্রবাহ আলোক ঔজ্জ্বল্য। ওকে, বা এটাকে আমরা বলতে পারি কি? দীপন তীব্রতা। কি বলতে পারি আমরা? দীপন তীব্রতা। এর একক হচ্ছে ক্যান্ডেলা। খুব সুন্দর একটা নাম, তাই না? ক্যান্ডেলা, CD, ক্যান্ডেলা। ওকে, আরেকটা হচ্ছে নাম্বার 7, পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, পদার্থের পরিমাণ। ওকে, তো পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। ওকে, পদার্থের পরিমাণ একক কি? মোল, MOL, মোল, MOL, মোল। ওকে, তো এই হচ্ছে মূলত আমার 7টা রাশি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একটু সামনে আসি। তাহলে এই রাশির ক্ষেত্রে আমরা আবার এখন শিখবো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। কি শিখবো? স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আমরা একটু চিনি, চলো। আচ্ছা, এই হচ্ছে মনে করো তোমার বাসা। ওকে, এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাসা। তুমি এই পথে
মনে করো 100 মিটার পথ অতিক্রম করে বাস স্ট্যান্ডে আসছো, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, হ্যাঁ এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর তুমি এই পথে এখানে গিয়ে তুমি তোমার গন্তব্য বা তোমার স্কুলে বা তোমার কলেজে তুমি পৌঁছেছো। ওকে, সো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি, আচ্ছা আমি এটা লিখি ডেস্টিনেশন, ডি মানে ডেস্টিনেশন, আর এটা হচ্ছে এস মানে স্টার্টিং পয়েন্ট। এস মানে কি, এস মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর ডি মানে ফিনিশিং পয়েন্ট, এফ বা আমরা ডেস্টিনেশন গন্তব্য বলতে পারি। ওকে, আচ্ছা আমি যেহেতু এখানে স্টার্টিং পয়েন্ট বলেছি, সো এটা লেখো ফিনিশিং পয়েন্ট। তাহলে স্কেলার রাশি মূলত এটা মনে করো সাপোজ 80 মিটার। স্কেলার রাশি হচ্ছে সেসব রাশি যাদেরকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, যেদিকেই যাক সমস্যা নেই। তাহলে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। লিখে ফেলো, যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে কি বলে, স্কেলার রাশি বলে। আর এই পথে টোটাল মানটা কত হয় দেখো তো, 100 যোগ 80 কত হলো, 180 মিটার। এই 180 মিটার হচ্ছে স্কেলার রাশির মান, অর্থাৎ টোটাল দূরত্ব। ওকে, সে এখান থেকে শুরু করে এফে যে পৌঁছাবে, এস থেকে এফে, তার টোটাল দূরত্বটা হচ্ছে স্কেলার মান বলা হয়, যে টোটাল যোগফল, বীজগাণিতিক নিয়মে যোগফল যা আসে। আর এখানে আমরা যদি এই পথে একটা কাজ করি, আমরা যদি এই পথে যাই, ঠিক এই পথে যদি সোজা যাই, তাহলে এইটা হচ্ছে একটা দিক আছে, তাই না, এটা কি আছে, একটা সোজা দিক আছে। তাহলে সোজা যদি কখনো ডিরেকশন থাকে, একটা নির্দিষ্ট দিক থাকে, তখন তাকে আমরা বলি ভেক্টর মান। তাহলে যেসব রাশির এরকম সোজা দিক আছে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে এখানে হতে পারে এই দুইটার যোগফল আছে অনেক কম দূরত্ব, ডাজেন্ট ম্যাটার, অবশ্যই কম দূরত্বই হবে। এখানে মনে করো সাপোজ 50 মিটার আছে, তার মানে ভেক্টর মান ব্যাপার হচ্ছে যে আমি ভেক্টর মানে আমি কোনো বাঁকা ঠাকা বুঝি না, আমার সোজা পথ লাগবে। কি লাগবে, সোজা পথ লাগবে। তাহলে যেসব রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে বলে স্কেলার রাশি, আর যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। ওকে, এখন দেখো স্কেলার রাশি বীজগাণিতিক নিয়মে সংঘটিত হয় বা বীজগাণিতিক নিয়ম মেনে চলে। লেখো স্কেলার রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে, কিন্তু ভেক্টর রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। কারণ ভেক্টর রাশি কি বোঝায়, সোজা ডিরেকশন, সেখানে কি এই দুইটার যোগফল করলে হবে না। তাহলে দুইটা পার্থক্য বললাম, যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলে, আর যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। ওকে, পার্থক্য লেখো। এরপর লেখো যে স্কেলার রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে আর ভেক্টর রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। ঠিক আছে, স্কেলার রাশি কী মেনে চলে, বীজগাণিতিক নিয়ম মেনে চলে, কিন্তু ভেক্টর রাশি মেনে চলে না। তোমাকে যদি আমি মনে করো এভাবে দেই, সাপোজ দেখো এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার ফিনিশিং পয়েন্ট। তাহলে তোমার এখানে এস এ, তাই না, তাহলে ভেক্টর রাশির মানটা কি হবে, আমরা ভেক্টর রাশির মান সবসময় ভেক্টর বোঝানোর জন্য, ভেক্টর রাশি বোঝানোর জন্য সবসময় একটা তীর চিহ্ন দিব। ওকে, তাহলে কি হবে, এস এ প্লাস এ এফ। তাহলে ভেক্টর রাশি মানে হচ্ছে আমার একদম আদি বিন্দু থেকে যেই পথে গিয়েছো চূড়ান্ত বিন্দুতে, মানে শেষ বিন্দুতে, সেই টোটাল যোগফলটাই হচ্ছে আমার কি, তোমার ভেক্টর রাশির মান। ওকে, তাহলে এটা আমরা দেবো এস এ আর কি এ এফ। ওকে, এই পথে আমরা গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশির মান যদি করতে হয় অবশ্যই আমাকে সবার আগে চিন্তা করতে হবে তার আদি বিন্দু কোনটা আর শেষ বিন্দু কোনটা। তাহলে এই দুইটা মিলিয়ে হচ্ছে আমার ভেক্টর মান। এখন তুমি একটা জিনিস দেখো তো, আমরা যে একটা বৃত্ত আঁকি, সার্কেল আঁকি, এই পথে একটা দৌড়বিদ দৌড়াতে দৌড়াতে আবার যদি এই পথেই ফিরে আসে, এখানেই ফিরে আসে, তাহলে তার আদি বিন্দু আর শেষ বিন্দু কি আছে বলো তো? তার আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায় হয়ে গেল না? হ্যাঁ, একই জায়গায় হয়ে গেছে। তাহলে আমরা বলবো এটা কোনো ভেক্টর রাশি হতে পারে না। ওকে, এটা হচ্ছে নর্মালি এই বস্তুর। আচ্ছা, ভেক্টর রাশি আমি তোমাকে বলি সরণ। কি বলবো? সরণ। ওকে, তাহলে আমরা বলবো এখানে কোনো সরণ নাই। সরণ মানে কি? একটা সরল পথ। সরণ একটা ভেক্টর রাশি, তার একটা সোজা রাস্তা লাগবে। কি লাগবে? সোজা। তাহলে এই প্রশ্নটা তোমরা লেখো। ওটা তো লিখেছো, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য। ওকে, এই কোশ্চেনটা লেখো যে বৃত্তাকার পথে কোনো বস্তুর সরণ শূন্য ব্যাখ্যা করো, অথবা বৃত্তাকার পথে কোনো বস্তুর সরণ থাকবে কি? কোশ্চেনটা এইভাবে লেখো। এবার আনসার লেখো। বৃত্তাকার পথে কোনো বস্তুর সরণ থাকবে না, কারণ আমরা জানি
নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে, এরকম নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। কিন্তু বৃত্তাকার পথে একজন ব্যক্তির আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, এই জন্য এখানে কি থাকে না, কোনো সরণ থাকে না। অর্থাৎ বৃত্তাকার পথে কোনো বস্তুর সরণ শূন্য। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং ক্ষয়ের জন্য এই প্রশ্নটা লিখে ফেলো। ওকে, তাহলে কি বলবো, যে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে, কিন্তু বৃত্তাকার পথে বস্তু যেখান থেকে যাত্রা শুরু করে ঠিক ওই বিন্দুতে এসে পৌঁছায়। এই জন্য আদিবিন্দু ও প্রান্তবিন্দু যেহেতু একই জায়গায়, তাই তাদের কি থাকে না, তাদের কোনো সরণ থাকে না। ওকে, তাহলে আমরা স্কেলার রাশির ভেক্টর রাশির পার্থক্য বুঝলাম। এখন এটাও বুঝলাম। এখন ভেক্টর রাশি আমি তোমাদেরকে জাস্ট একটা কৌশলের মাধ্যমে ভেক্টর রাশিটা মুখস্থ করার টেকনিক্স তোমাকে দিচ্ছি। অনেকগুলো ভেক্টর রাশি তো আছে, তুমি এটা লিখে রাখো, ভেক্টর রাশির মনে রাখার কৌশল। ওকে, দেখো ভেক্টর রাশি মনে রাখার কৌশল। ওকে, ভেক্টর রাশি মনে রাখার কৌশল হচ্ছে ভবের সব প্রিয়তমা, আচ্ছা প্রিয়তম দিলাম। ওকে, তাহলে এই ভ মানে হচ্ছে ভরবেগ। ভ মানে কি, ভরবেগ। তুমি আপাতত এই জিনিসগুলো মাথায় রাখো, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখন রাশিগুলো জানতেছি। ওকে, বের মানে হচ্ছে বেগ, বের মানে কি, বেগ। স মানে সরণ, ব মানে বল, এই প্রি মানে প্রাবল্য, এটা চৌম্বক প্রাবল্য হতে পারে, যে কোনো প্রাবল্য মানে তীব্রতা। ওকে, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য হতে পারে। অ মানে ওজন, ওজন। এই ত মানে হচ্ছে ত্বরণ। তোমরা এগুলো কিন্তু পড়ে আসছো অবশ্য। আর মতে হচ্ছে মন্দন, মন্দন। ওকে, তো এগুলো হচ্ছে আমার কি, ভেক্টর রাশি। এগুলো ছাড়া বাকিগুলো আমাদের সামনে পড়লে আমরা বলবো স্কেলার রাশি। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 9-10 লেভেলে হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে এই ভতে হচ্ছে ভরবেগ। একটা বস্তুর ভরও থাকবে, বেগও থাকবে, স্বাভাবিক। যদি কোনো একটা বস্তু চলমান বস্তু হয়, তার ভরও আছে, বেগও আছে। এই ভর আর বেগ গুণ করলে আমরা ভরবেগ পাই। আচ্ছা, আপাতত এটা ক্লিয়ার, লিখে রাখো। এগুলো ছাড়া বাকিগুলো কি, স্কেলার রাশি। এখন তোমাকে যদি বলে দূরত্ব কি রাশি, দেখো তো দূরত্ব কি এখানে আছে, নাই। তাহলে দূরত্ব হচ্ছে একটা কি রাশি, স্কেলার রাশি। তাহলে ভরবেগ হচ্ছে কি, ভর ও বেগের গুণফল। বেগ কি, বেগ হচ্ছে 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বেগ। তার মানে নির্দিষ্ট দিক, যেহেতু ভেক্টর রাশি আমরা নির্দিষ্ট দিক বলবো। তাহলে প্রতি সেকেন্ডে বা বলতে পারো একক সময়ে বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। এখন সরণ মানে কি, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। মনে করো এইটুকু সে অতিক্রম করলো, এইটুকু হচ্ছে তার কি, সরণ। ওকে, তাহলে কি বললাম, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। বল মানে হচ্ছে কি, বল মানে হচ্ছে এক প্রকার শক্তি। দেখো তো, এই যে একটা ফুটবল, সাপোজ এই ফুটবলটা তুমি এখানে দাঁড়িয়ে আছো, মনে করো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো। ওকে, এই ফুটবলটা যদি তোমার কাছে তোমার বন্ধু যদি তোমাকে এই ফুটবলটা লাথি মেরে তোমার দিকে পাঠায়, তুমি কি করবা, তুমি প্রথমে ফুটবলটা এখানে স্টপ করবা। তুমি পা দিয়ে কি করবা, তুমি পা দিয়ে ফুটবলটা এখানে কি করবা, স্টপ করবা, তাই না? তাহলে তুমি যে স্টপ করলা, তোমার একটা শক্তি প্রয়োগ হয়েছে না? তাহলে বল এক প্রকার শক্তি, যা কোনো এই যে সে যে লাথি মারলো বস্তু এখানে চলে আসছে না, তাহলে এই যে গতিশীল বস্তুটা তুমি থামালা, তাহলে আমরা বলতে পারি বল এক প্রকার শক্তি যা কোনো গতিশীল বস্তুকে কী করে, স্থির করে। এখন তুমি কী করলা, এই বস্তুটাকে আবার তুমি মনে করো এই দিকে, নিচের দিকে তোমার আরেক বন্ধুর কাছে পাস করে দিবা। ওকে, তাহলে তুমি কি তার সোজা যাচ্ছে, তাকে ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছ না? তুমি এই বস্তুটাকে এখন কি করলা, সাপোজ এদিকে মানে বস্তু থামিয়ে এদিকে নিক্ষেপ করলা। ওকে, বস্তুটা এদিকে চলে গেছে, মানে বলটা এদিকে চলে গেছে। তাহলে প্রথমত কী করছো, বলটা তোমার বন্ধু যখন তোমাকে লাথি মেরে এদিকে দিয়েছে বলটাকে, তখন তুমি বলটাকে থামালা। তার মানে কি, এই বল এক প্রকার শক্তি, মানে তুমি যে শক্তি প্রয়োগ করছো, বল এক প্রকার শক্তি যা কোনো গতিশীল বস্তুকে স্থির করে, এবং এই বস্তুটাকে দেখো তো গতির দিক পরিবর্তন করে দিয়েছ না?
তাহলে স্থির হয়ে গেছে, স্থির এই বস্তুটাকে তুমি আবার গতিশীল করছো এবং দিক পরিবর্তন করছো, রাইট? তাহলে আমরা বলতে পারি বল এক প্রকার শক্তি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, গতিশীল বস্তুকে স্থির করে, কিংবা গতির দিক পরিবর্তন করে। তাহলে গতিশীল বস্তুকে স্থির করে, স্থির বস্তুকে গতিশীল করে এবং গতির দিক পরিবর্তন করে। তুমি তো এদিকে আবার নিক্ষেপ করো নাই, যদি এদিকে নিক্ষেপ করতাম ওকে সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি কি বল এক প্রকার শক্তি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, কিংবা গতিশীল বস্তুকে স্থির করে, কিংবা গতির দিক পরিবর্তন করে। ওকে, এরপরে ছিল তোমার পথে ওজন। ওজন তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো যে পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে ওজন। এরপর হচ্ছে ত্বরণ। ত্বরণও এটা পড়ে আসছো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আসলে বেগ বৃদ্ধি বা হ্রাস দুইটাই হতে পারে। তো বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ বা ধনাত্মক ত্বরণ, আর মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। একজন ড্রাইভার একজন লোককে দেখে গাড়ি থামানোর জন্য ব্রেক চাপবে, স্বাভাবিক। তাহলে সে সেই লোকের সামনে গিয়ে গাড়িটা থামিয়ে ফেললো, অর্থাৎ প্রচণ্ড ঘর্ষণের কারণে গাড়িটা থেমে গেছে, তাই না? এই যে কন্টিনিউয়াসলি যে এই গাড়িটা 20 ms/1 মানে 20 মিটার/সেকেন্ড বেগে আসছে, ওই লোকটাকে থামানোর জন্য সে ব্রেক করার কারণে এই গাড়িটার বেগ 10 মিটার/সেকেন্ড হয়ে কমতে কমতে জাস্ট ওই বস্তুর সামনে গিয়ে বা ওই লোকের সামনে গিয়ে থেমে গেল। তাহলে এই যে বেগ কমলো, এই বেগ কমার হারকে প্রতি সেকেন্ডে বেগ কী পরিমাণ কমছে, এটাই হচ্ছে তার কি, তার মন্দন। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এটা যদি বুঝে থাকি, আমরা এখন চলে যাব সুন্দর করে প্রত্যেকটা সংজ্ঞাতে আমরা চলে যাব। চলো আমরা লিখি। দূরত্ব কি বলো? দূরত্ব বস্তুর অবস্থানের পরিবর্তনকেই দূরত্ব বলে। দেখো, বস্তুর অবস্থানের পরিবর্তনকে, বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? দূরত্ব বলে। ওকে, দূরত্বের একক কি? মিটার। দূরত্বের একক কি? মিটার, তাই না? তো দূরত্ব কী রাশি? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব কী রাশি? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। ওকে, এখন দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু, সরণ সব কিছুর একক কি? মিটার। একক কি? মিটার। এখন আছে সরণ। তাহলে সরণ কাকে বলে? বস্তুর অবস্থানের পরিবর্তন যদি নির্দিষ্ট দিকে হয় তাহলে আমরা বলবো সেটা সরণ। তাহলে এটাকে আমরা সেম রাখবো, শুধু তুমি লিখে দাও নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ওকে, সরণ কী রাশি বলো তো? সরণ ভেক্টর রাশি। সরণ কী রাশি? সরণ ভেক্টর রাশি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি সুন্দর করে কোয়েশ্চেনটা দাঁড় করাও, লেখো যে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কী। ওকে, তুমি লেখো যে দূরত্ব ও সরণের পার্থক্য। দূরত্ব ও সরণের পার্থক্য কী, তুমি এটা লিখে ফেলো। এই যে একটা সংজ্ঞা দিব, আর একটা বলবো দূরত্ব স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাই না? ওকে, ফাইন। নাও এরপর তুমি আসো বেগ আর দ্রুতি। আচ্ছা, দ্রুতিতে আসি আমরা। দ্রুতি কাকে বলে? দ্রুতি হচ্ছে 1 সেকেন্ডের, মানে একক সময়, মানে 1 সেকেন্ড। একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, মানে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার দ্রুতি। আচ্ছা, ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভিডিও লং হতে পারে, কোনো আমরা একটু থিওরিটিক্যাল পড়াগুলো একবার ক্লিয়ার হয়ে গেলে তোমার আর সমস্যা হবে না। দেখো, দ্রুতি কাকে বলে? দ্রুতি হচ্ছে তাহলে খেয়াল করে দেখো, এটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের দ্রুতি কাকে বলে। দেখো, একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, আচ্ছা, একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে, বস্তুর অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। ওকে, তাহলে আমরা দ্রুতি কেমন রাশি?
দ্রুতি স্কেলার রাশি। দ্রুতি কেমন রাশি? দ্রুতি স্কেলার রাশি। ওকে, তাহলে দ্রুতি সমান সমান আমরা লিখতে পারি দ্রুতির মাত্রা ও একক নির্ণয়। দ্রুতির মাত্রা ও একক নির্ণয় আমরা এটা করতে যাচ্ছি এখন। তাহলে দেখো, দ্রুতি সমান সমান কি জানি আমরা? দূরত্ব বাই সময়। এখন বলো, দূরত্বের একক কি? তুমি বলবো মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হলো? মিটার পার সেকেন্ড। তাহলে একটা বস্তুর দ্রুতির বা যে কোনো বস্তুর দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। ওকে, এখন এটা হচ্ছে তার একক। এবার মাত্রা সেম আগাবা। দ্রুতি সমান কি? দূরত্ব বাই সময়। তাহলে সময়ের দূরত্বের একক কি? বলেছি না, দূরত্বের একক লেন্থ। দূরত্বের মাত্রা হচ্ছে লেন্থ, সময়ের মাত্রা টি। তাহলে কি হবে? LT ইনভার্স 1। তো মাত্রা সবসময় আমরা থার্ড ব্র্যাকেটে মাত্রা দেওয়ার চেষ্টা করব। তাহলে দ্রুতির মাত্রা এবং একক দুইটাই নির্ণয় করা হয়ে গেল। ওকে, এবার তোমাকে যদি বলে কোনো বস্তুর দ্রুতি, গড় দ্রুতি বের করো। আচ্ছা, আরেকটা বিষয় আছে তাৎক্ষণিক দ্রুতি। আমরা তাৎক্ষণিক দ্রুতি বিষয়টা জানবো, লিখে রাখো। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে অতি ক্ষুদ্র সময়ে, হ্যাঁ, তাৎক্ষণিক দ্রুতি এটা হচ্ছে অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে, দেখো অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে, নেক্সট সেকেন্ড এরকম, অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। ওকে, আর লিখলাম না। তাহলে আর যদি বলে গড় দ্রুতি, গড় দ্রুতি হচ্ছে মনে করো একটা গাড়ি তখন 1 সেকেন্ডে বা তার বিভিন্ন সময় বিভিন্ন রকমের দূরত্ব অতিক্রম করছে। 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডে মনে করো 5 মিটার, পরের সেকেন্ডে সে মনে করো 10 মিটার, তারপর সেকেন্ডে মনে করো 3 মিটার, তারপর সেকেন্ডে মনে করো 2 মিটার, এরকম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন অ্যাভারেজ করলে যা হয় সেটা হচ্ছে তার গড় দ্রুতি, মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ওকে, তো তোমরা যেভাবে গড় করো সেটাই। তাহলে এটাই হচ্ছে তোমার দ্রুতি। এখন আমরা যাব বেগে। বেগ ইংলিশ কি? ভ্যালোসিটি। কি? ভ্যালোসিটি। ওকে, তাহলে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বেগ যেটা একটা ভেক্টর রাশি, দ্রুতি আর বেগের ব্যাপারটা সেম, কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাই আমরা বলবো এটা সেম রাখবো যে নির্দিষ্ট দিকে, কি বলবো? একক সময়ে নির্দিষ্ট দিকে, এই সংখ্যাটা সেমই। একক সময়ে নির্দিষ্ট দিকে, এখানে শুধু জয়েন করবো, আর নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। ওকে, এই জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে কি বলবো? সেম ওয়েতে একক সময়ে নির্দিষ্ট দিকে, একক সময়ে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে কি বলে? বেগ বলে। ওকে, তাহলে বেগ কেমন রাশি আমরা জানি? বেগ ভেক্টর রাশি, রাইট? বেগ কেমন রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি। এখন বেগের একক হচ্ছে কি আমরা বের করব। তোমাকে এখন পার্থক্য চাইবে, যদি বলে দ্রুতি এবং বেগের পার্থক্য লেখো। লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুতি ও বেগের পার্থক্য, এটা তোমার বাসার কাজ। সুন্দর করে গুছিয়ে লিখবা, ঠিক যেভাবে দূরত্ব আর সময় লিখেছ ঠিক সেমভাবে এটা লিখবা। দ্রুতি কাকে বলে এক পাশে লিখবা, আর এক পাশে বেগ কাকে বলে। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। 2 নাম্বারের জন্য 2টা পয়েন্ট শেষ। ওকে, এটা হচ্ছে তোমার সাজিয়ে নেব। ওকে, এবার আসো বেগের একক নির্ণয়। আমরা যদি করি বেগের একক, তাহলে বেগ একক যদি আমরা বের করি, বেগ সমান কি? সরণ বাই সময়। আমরা এখন দূরত্ব ব্যবহার করতে পারবো না, সরণ বাই সময়। সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে MS ইনভার্স 1। তাহলে দূরত্ব আর বেগের একক সেম। এবার আসো মাত্রা, এটাও সেম, জাস্ট এখানে আমার দূরত্বের জায়গায় কি আসবে? সরণ আসবে, এইটুকুই পার্থক্য। ওখানে দূরত্ব ছিল দ্রুতির মধ্যে, আর এখানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণের মাত্রা L, সময়ের মাত্রা T। তাহলে LT ইনভার্স 1। আশা করি বুঝতে পারছো।
ওকে, দ্যাটস ইট। তাহলে বেগের একক গেল, মাত্রাও গেল, দ্রুতি আর বেগের পার্থক্য রেডি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেগ কত প্রকার? বেগ দুই প্রকার। বেগ কত প্রকার? বেগ দুই প্রকার। কোয়েশ্চেনটা লেখো, বেগ কত প্রকার ও কী কী লেখো। বেগ দুই প্রকার, যথা এক সুষম বেগ, সুষম বেগ বা সমবেগ, সুষম বেগ বা সমবেগ। ওকে, তাহলে একটা গাড়ি পথ চলছে তো চলছেই, তাহলে প্রতি সেকেন্ডে যদি সে সেম বেগ অর্জন করে সেটা হচ্ছে তার সুষম বেগ বা সমবেগ। তাহলে তুমি বলো যে নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর বেগ যদি সর্বদা সমান থাকে তখন তাকে বলা হয় সমবেগ। ওকে, আর এটা হচ্ছে অসমবেগ। সমবেগ আর হচ্ছে অসমবেগ, মানে সমান না থাকে। আবার বলছি, নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর বেগ যদি সর্বদা সমান থাকে বা কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যদি সমান সময় সমান পথ অতিক্রম করে তখন তাকে বলা হয় সমবেগ বা সুষমবেগ। ওকে, তো সুষমবেগ আমরা বুঝলাম। আর হচ্ছে কি অসমবেগ, নাম্বার 2 হচ্ছে অসমবেগ। অসমবেগ আমরা কি বলবো? বোঝাই যাচ্ছে যে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু যদি সমান সময় সমান পথ অতিক্রম না করে তখন তাকে বলা হয় অসমবেগ। ওকে, তাহলে বেগ, সমবেগ, সুষমবেগ সর্বদা একক আর মাত্রাতে কোনো চেঞ্জ নাই, সবাই তো বেগ, তাই না? এখন এই সমবেগের বিষয়টা আমরা একটু দেখি। তো মনে করো একটি গাড়ি, আচ্ছা এই কোশ্চেনটা লেখো, একটি গাড়ির সমবেগ 20 ms/1 বলতে কি বুঝো? তাহলে তুমি ওই যে বেগের সংজ্ঞা পড়েছো না, যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি বেগ। এখানে সেম কথাটাই বলবা। তো এখানে সমবেগ, তো মানে বেগ সর্বদা সমান, তাহলে আমরা ওই সমবেগের সংজ্ঞাটা মিলাবো এখানে, যে একটি গাড়ির সমবেগ এত বলতে বোঝায় গাড়ি প্রতি সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে নির্দিষ্ট দিকে। ওকে, একটি গাড়ির সমবেগ 20 ms/1 বলতে বোঝায় গাড়িটা প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে 20 মিটার করে পথ অতিক্রম করে। শেষ। ওকে, তো এটা হয়ে গেল। আচ্ছা, এই কোশ্চেনটা লিখে রাখো, বলতে কি বোঝায়। এবার আসো, একটা গাড়ি মনে করো বেগ 20 ms/1, তাহলে সে 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার। আচ্ছা, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। যদি বলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি অবশ্যই গুণ করবা। 200 মিটার, তাই না? তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি 200 মিটার। তাহলে এই অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো এস। আমরা সরণকে এস দিয়ে প্রকাশ করি, এস। তাহলে আমরা এটা যদি লিখি এস সমান সমান, এইটা হচ্ছে বেগ, তাই না? কত মিটার যেতে পারে ভি, আর হচ্ছে টাইম হচ্ছে টি। তাহলে দেখো তো, এস ইকুয়াল টু ভিটি লিখতে পারি আমরা, রাইট? তাহলে এস ইকুয়াল টু ভিটি। সমবেগের ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে কি, অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান কি ভি আর হচ্ছে টি। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা করলেই পাবো যে 20 ms/1 বলেছে, তোমার যে বেগটা তোমাকে বলবে 20 ms/1, বেগের জায়গায় তুমি বসাবো 20, আর যত সেকেন্ড টাইম বলেছে তোমাকে তুমি সেই জায়গায় বসাবো কি টাইম টি। ওকে, তোমার মনে প্রশ্ন যদি হয়, আমি জানি তুমি এখন কী নিয়ে ভাবছো। তুমি ভাবছো যে স্যার দূরত্ব বলেছেন কিন্তু এখানে বেগ 20 বলেছেন। আসলে এই 1 সেকেন্ডে 20 মিটার যায়, এটাই তো আমার কি বেগ, তাই না? তার মানে 20 ms/1, 1 সেকেন্ডে 20 মিটার যায়। এই কথাটাকে ভেঙে আমরা এটা লিখেছিলাম, অর্থাৎ এই 20 ms/1 হচ্ছে বস্তুর বেগ। ওকে, আর 10 সেকেন্ডে কতটুকু যায়, এই 10 সেকেন্ড হচ্ছে টি। ওকে, তাহলে এস সমান সমান ভিটি। আমরা যে পড়ি যে সরাসরি আমরা সূত্র পড়ি এস ইকুয়াল টু ভিটি, আসলে আমরা ঐকিক নিয়ম চিন্তা করলে সূত্র আমরা এস্টাবলিশ করতে পারি, তাই না? তাহলে এস ইকুয়াল টু কি ভিটি, মনে থাকবে। ওকে, এখন আমি তোমাদের এই অঙ্কটাকেই গ্রাফ আকারে যদি তোমাদেরকে দেখাই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই না? এদিকে থাকে সবসময় সময়,
সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর এই থেকে মনে করো দূরত্বের একক হচ্ছে কি মিটার, তাই না? তাহলে মনে করো এই যে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, ওকে। তো আমরা আচ্ছা দূরত্ব না, এটা আমরা দিলাম তোমার বেগ, এটা বেগের একক কি ms ইনভার্স 1। তাহলে এই 10 ms ইনভার্স 1, 20 ms ইনভার্স 1, তাহলে সময় হচ্ছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে আমাদের সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ একটা গাড়ি চলছে তো চলছে সব সময় 20 সেকেন্ডেই চলছে, ওকে, 20 ms ইনভার্স 1 বেগ নিয়েই চলছে। তাহলে তার বেগটা কত? 20 মিটার পার সেকেন্ড। বেগ কি চেঞ্জ হচ্ছে না, এই জন্য 20-এর মধ্যে তুমি দাগ দিয়ে সামনে অগ্রসর হচ্ছে, ওকে। তাহলে সবসময় তার বেগ কত? 20। এই জন্য এটাকে আমরা বলি কি সমবেগে আছে, গাড়িটা কিসে আছে? সমবেগে। তাহলে সময়, এটা সময়ের অক্ষ, এই সময় অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে যদি সমবেগের গ্রাফের কথা তোমাকে বলে, ওকে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যদি একটু এরপরে যাই যে সমবেগের উদাহরণ যদি আমরা দিই, লেখো বায়ুতে শব্দের বেগ সুষম বেগের উদাহরণ ব্যাখ্যা করো। সুষম বেগের উদাহরণ ব্যাখ্যা করো। তুমি কীভাবে লিখবা? ব্যাখ্যা করো। তাহলে আগে সুষম বেগের ওই যে সংজ্ঞা লিখেছি, সংজ্ঞাটা দাও। যে কোনো গতিশীল বস্তুর বেগ যদি সর্বদা সমান থাকে তাহলে তাকে বলা হয় কি সুষম বেগ, তাই না? তো বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 ms ইনভার্স 1। শুষ্ক বায়ুতে, মনে রাখবে এটা শুষ্ক বায়ু, শুষ্ক বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। অর্থাৎ শব্দ বায়ুতে, শুষ্ক বায়ুতে প্রতি সেকেন্ডে 330 মিটার পথ অতিক্রম করে, তাই শব্দের বেগ সুষম বেগের উদাহরণ, ওকে। আশা করি বুঝতে পেরেছ। এইগুলো তোমার বেগের বিষয়ে আমরা সম্পূর্ণ জানলাম। এখন তোমাকে কখনো কখনো বৃত্তাকার পথের কথা বলতে পারে, ওকে। তো তোমার ভেক্টর রাশি দিয়ে ওই যে একটু আগে তোমাকে দিলাম না, বেগ বৃত্তাকার পথ যদি দেয়, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তার আদিবিন্দু আর শেষ বিন্দু সেম হয়ে গেলে ওই ভেক্টর রাশিগুলোর মান থাকে না। আশা করি বুঝতে পেরেছ। সো আমরা নেক্সট ভিডিও করব ত্বরণ নিয়ে, আর এরপরে আমাদের মূলত ফিজিক্সের প্রতিপাদনগুলো যখন আমরা করব, যে গতির কিছু সূত্র আছে, এই সূত্রগুলো যখন আমরা এস্টাবলিশ করব তখন আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।